দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ অনুষ্ঠানে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব এই সময়ের অত্যন্ত আলোচিত একটি বিষয় নিয়ে। ভ্যাটের যেই হারটা বাড়ানো হয়েছে, সেই ভ্যাটের হার বাড়তির কারণে জনজীবন এবং অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে ভ্যাট একটি সর্বজনীন কর, অর্থাৎ সমাজের প্রত্যেকটা মানুষের কাঁধেই যদি বাড়ানো হয় এটার বাড়তি চাপটা পড়ে। কিন্তু সরকার কোনো ধরনের কোনো আলোচনা ছাড়াই এসআরওর মাধ্যমে এটি জারি করেছে এবং শতাধিক পণ্যের ক্ষেত্রে আমরা দেখলাম যে এটি কার্যকর করা হয়েছে অলরেডি। কিন্তু এর প্রভাবটা আসলে কিভাবে কি পড়ছে এখনও পর্যন্ত আমরা বিশ্লেষণ করতে পারিনি। তবে খাতোয়ারি যদি বিভাজন বা বিশ্লেষণগুলো করি, বিভিন্ন খাতের উদ্যোক্তারা কিন্তু এরই মধ্যে সেই সংকটের কথা তুলে ধরছেন এবং তাদের কি কি সংকট সে বিষয়গুলো সামনে আসছে, এটার সমাধানটা আসলে কোন দিকে। তিনজন অতিথি আছেন আমাদের সাথে আজকে। আছেন আহসান খান চৌধুরী, সিইও এবং চেয়ারম্যান প্রাণ আরএফএল গ্রুপ। আছেন ডক্টর মুস্তাফিজুর রহমান, সম্মানীয় ফেলো সিপিডি, এবং আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, তিনি সাবেক চেয়ারম্যান এনবিআর। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সরাসরি এসে এই বিষয়টা নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য। আহসান খান চৌধুরী, আপনার কাছে যেতে চাই যে 100টা প্রোডাক্টের আমরা যে তালিকাটা দেখছি, বড় একটা অংশই আপনি উৎপাদন করেন এবং বিক্রি করেন। এইটার প্রভাবটা আপনার ক্ষেত্রে কিভাবে পড়েছে একটু যদি আমাদেরকে শেয়ার করতেন। ধন্যবাদ আপনাকে। আমরা দেখলাম যে আমাদের হঠাৎ করে সরকার থেকে একটি সিদ্ধান্ত চলে আসলো যে মূসক বাড়িয়ে দেবেন সরকার। মানে কিছু কিছু জায়গায় আমাদের ভ্যাট বেড়ে গেল, মূসক বেড়ে গেল, এবং কিছু জায়গায় আমাদের সাপ্লিমেন্টারি ভ্যাট যেটা আছে এগুলোও কিন্তু আমাদের বেড়ে গেল। সো আমরা দেখলাম যে মানুষ বিস্কিট খায় বাংলাদেশে, 5 টাকার দামের বিস্কিট, 10 টাকার দামের বিস্কিট, স্বল্প মূল্যের বিস্কিট ভোক্তারা গ্রহণ করেন বাংলাদেশে। প্রতিটি বিস্কিটের উপরে আগে 5% করে ভিএটি ছিল, বর্তমানে 15% করে ভিএটি, 300% আমরা এই ভিএটি বিস্কিট খাতে বেড়ে গেল। এর পাশাপাশি বিভিন্ন ফ্রুট জুস যেগুলো আমরা উৎপাদন করি, ম্যাঙ্গো জুস আমরা উৎপাদন করি, এগুলোর উপরে আমাদের মূসক শুল্ক বাড়লো এবং সাপ্লিমেন্টারি ডিউটিগুলো বেড়ে গেল। সো আমরা দেখলাম টমেটো কেচাপ, সমস্ত ধরনের ফুড আইটেমসগুলোর ভিএটি বেড়ে গেল এবং স্বভাবতই ভোক্তা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। বিকজ আমাদের দায়িত্ব হচ্ছে ভোক্তা থেকে এই টাকাটা আদায় করে সরকারকে শোধ করে দেওয়া। সো ভোক্তা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন, ভোক্তার পকেটের থেকে এই বাড়তি ব্যয় চলে আসতে হবে। এবং সর্বোপরি মনে করি বাংলাদেশের কৃষিক্ষেত্র ব্যাপকভাবে পিছিয়ে গেল। বিকজ কৃষক অসংখ্য পণ্য সামগ্রী উৎপাদন করেন, এই পণ্য সামগ্রী টমেটো, মাস্টার্ড, বিভিন্ন ধরনের পণ্য আমরা নিজেরা প্রক্রিয়াজাত করে আমরা প্রত্যন্ত অঞ্চলে আমরা বিপণন করে থাকি। সো যখন কৃষকের উৎপাদিত পণ্য সামগ্রী যখন আমরা মূসকের আওতায় পড়লো, সর্বত আমি মনে করছি যে কৃষি উৎপাদিত পণ্য সামগ্রীর দাম বেড়ে গেল এবং কৃষক ক্ষতিগ্রস্ত হলো। এটা রঙের ক্ষেত্রেও আমরা দেখলাম যে যেহেতু রঙেরও ব্যবসা আছে আপনার, কিন্তু এটার একটা প্রক্রিয়া আমরা জানতাম যে সাধারণ মানুষের সাথে আলোচনা করে এটার যৌক্তিকতা বিচার বিশ্লেষণ করে বাজারের প্রভাব বিশ্লেষণ করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হতো। ইনস্ট্যান্টলি যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, আপনাদের তো অনেক পণ্য আছে যেটা আগের ভ্যাটে আগের দামে ঠিক করা, হুট করে কি বাড়তি টাকাটা আয় করা সম্ভব কিনা? বাড়তি টাকা অবশ্যই আয় করা সম্ভব না এবং এই টাকাটা আমাদেরকে খেসারত দিতে হবে আমাদের পকেটের থেকেই এবং কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। এবং সবসময় আমরা বলি যে বাঙালিতে যে ব্যবসায়ীরা ভালো না অথবা ব্যবসা ভালো চলছে না। আমি কিন্তু সবসময় মনে করি যে বাংলাদেশে যদি সুষ্ঠু নীতি থাকে, তার মধ্যে কিন্তু যদি ভালো মূসক নীতি থাকে, অবশ্যই মানুষ কিন্তু সাশ্রয়ী মূল্যে ভ্যাট প্রদান করবেন এবং আমরা চাই যে আরও বেশি মানুষ ভ্যাট প্রদান করুক। যদি অযৌক্তিক ভিএটি থাকে, এটা ভোক্তার জন্যও খারাপ এবং এটা উৎপাদনকারী কোম্পানির জন্যও খারাপ এবং বাড়তি বোঝা কার উপরে আমরা চাপাতে চাই না। ইনস্ট্যান্ট ইম্প্যাক্টটা কিরকম, যে আপনার এই যে গেল 1 সপ্তাহ বা 10 দিনে কিরকম এটার প্রভাবটা? আমি মনে করি আমাদের পুরো সেক্টরের কথা যদি চিন্তা করেন, আমি আপনাকে বিস্কিট সেক্টরের ক্ষেত্রে বলবো, এখানে আমাদের প্রভাব হলো কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে বর্তমানে এই ভ্যাটের এই প্রভাবের থেকে, রাইট? সো এবং আমার সবচেয়ে দুঃখ লাগে যে এই সমস্ত কোটি কোটি টাকার বোঝা কিন্তু দরিদ্র মানুষকে কিন্তু বহন করতে হচ্ছে। এটা কিন্তু মানে উচ্চবিত্ত মানুষের খাদ্য না। 5 টাকা দামের বিস্কিট, 10 টাকা দামের বিস্কিট, আমাদের 10 টাকা দামের নিচের বিস্কিটের পরিমাণ অনেক অনেক, আমি মনে করি আবার 80%-এর বেশি বিস্কিট 10 টাকা বিস্কিটের নিচে। সো আমি মনে করি যে 10 টাকা দামের বিস্কিট যারা খেতেন এবং প্রত্যন্ত অঞ্চলে এবং আমাদের যারা আম জনতা যারা এই বিস্কিটটা গ্রহণ করতেন, তাদের পকেট থেকে কিন্তু এই টাকাটা বর্তমানে আসতে হবে এবং সরকার এই মূসক অযৌক্তিকভাবে চাপিয়ে দিয়েছেন আমাদের সকলের উপরে। আমি আবারও আসবো ডক্টর মুস্তাফিজুর রহমান। আমরা দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক কিছু সংকটের মধ্য দিয়ে, চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি, বিশেষ করে সাধারণ মানুষ সম্পর্কিত মূল্যস্ফীতির বিষয়টা আপনারা বরাবরই সিপিডি থেকে সামনে আসছেন। এইটা কি কোনো যৌক্তিক সময় ছিল কিনা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের? ধন্যবাদ। আমার মনে হয় যে যদি আমি সময়ের কথা বলি এবং যে কোনো পলিসি, এটা কনটেক্সটটা খুব ইম্পর্ট্যান্ট, যে এটা কোন প্রেক্ষিতে আসছে। আমরা এটা বুঝি সরকারের উপর একটা চাপ আছে আইএমএফের, এবং আইএমএফের যেটা প্রাক্কলন করা হয়েছে যে প্রথম 6 মাসে হয়তো আমাদের
43,000 কোটি টাকার মতো 5 মাসে 43,000 কোটি টাকা ঘাটতি এটা আছে। আদায় হবে এবং এটার প্রেক্ষিতে তারা একটা চাপও আছে এবং আমাদের সামনে চতুর্থ কিস্তি যেটা $4.7 বিলিয়ন সেটা কিস্তি ছাড়ের প্রশ্নটা চলে আসছে। সো এখানে রাজস্ব যে লক্ষ্যমাত্রা যেটা প্রথমে নির্ধারণ করা হয়েছিল যে জিডিপি 0.5% হারে ওইটাকে বাড়াতে হবে, সেটা কিন্তু আমরা পারিনি। তো এখন ওইটার চাপটা আছে, এটা বোঝা যায়, কিন্তু সেটার জন্য এখনই প্রকৃষ্ট সময় কিনা এবং এইটাই প্রকৃষ্ট উপায় কিনা, দুটো প্রশ্ন আমার মনে আসে। একটা যেটা হলো সেটা হলো যে উচ্চ মূল্যস্ফীতি, আমরা তো জানি যে রুশ ইউক্রেন যুদ্ধের পরে ডাবল ডিজিট মূল্যস্ফীতি 10-এর উপরে, খাদ্যে আরো বেশি কোনো সময়। এখন এরকম একটা সময় আবার বাড়তি এই চাপটা আসছে। দ্বিতীয় যেটা সেটা হলো যে অন্য কোনো ভাবে করা যেত কিনা। আমরা সবসময় কিন্তু দেখি যে চাপটা অপ্রত্যক্ষ কর দিয়ে করা হয়, কারণ ওইটা ইজিলি ওইটাকে পরিশ্রম ছাড়াই সংগ্রহ করাটা ইজি। কিন্তু প্রত্যক্ষ কর যেটা আমাদের মাত্র 1/3 আসে আমাদের মোট রাজস্বের, যেটা কিনা ভারতেও 50% বেশি, এই জায়গাটাতে অনেক ধরনের যারা দিচ্ছেন তারা না, বাকি যারা আছেন, আমরা তো জানি যে 1,20,00,000 এখানে টিনধারী আছেন, সাবমিট করেন 40 লাখের মতো। সুতরাং এখানে একটা বড় ধরনের এখানে একটা কর ফাঁকির জায়গা আছে এবং বিভিন্নভাবে কেবল কর ফাঁকি না, এটা বিভিন্ন আমরা জানি যে জনগণ যেটা দেন সরকারের খাতায় সেটার একটা অংশ মাত্র যায়। এই জায়গাগুলোতে কিন্তু আমরা এখনই একটা সুযোগ ছিল, মানে এত বড় একটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন, খেয়াল করবেন আয় বৈষম্য, ভোগ বৈষম্য, সম্পদ বৈষম্য, এরকম একটা সময়ের একটা প্রেক্ষিতে এখানে আসছে। তো সেইটার জন্য তো প্রত্যক্ষ কর বাড়িয়ে এই বৈষম্যটা কমানোর কিন্তু এখন একটা জনগণের দাবিও ছিল। সেখানে অপ্রত্যক্ষ কর দিয়ে, যেটা নাকি হাসান ঠিকই বলেছেন যে এটা তাদেরও একটা ক্ষতি হচ্ছে ভোক্তার উপরে, তারা কিছুটা হলেও ভোক্তার ঘাড়ে কিন্তু এটা চাপিয়ে দিতে পারবেন, হ্যাঁ, কিন্তু তারপরও যেটা আগে 10 টাকায় 10টা বিক্রি করতেন এখন হয়তো 8টা বিক্রি হবে, সুতরাং ওনার আয়ের উপরে এটার একটা প্রভাব পড়বে। কিন্তু আলটিমেটলি যেটা বিক্রি হচ্ছে এটা কিন্তু ভোক্তার ঘাড়েই এসে কিন্তু পড়বে। তো এরকম একটা সময় যখন নাকি একটা উচ্চ মূল্যস্ফীতির এমনিই চাপ আছে, তো আমরা যেটা দেখছি সেটা হলো যে এই 12,500 কোটি টাকা যেটা বলা হয়েছে, এখন যদি 8টা পণ্যে ছাড় দেওয়া হয় তাহলে 1,000 কোটি টাকার মতো হয়তো সেটা হয়তো কমবে, হ্যাঁ। তো এইটা তো আরো অন্যভাবে। আর দেখেন এই টাকাটা প্রয়োজন কেন হচ্ছে, আমি যদি আমার এক্সপেন্ডিচার কমাতে পারি তাহলে কিন্তু আমার রাজস্ব আদায়ও এতটা করতে হয় না, তাই না? তো এক্সপেন্ডিচার কমানো, আমরা দেখি যে আমাদের পিডিবি যখন নাকি ইলেকট্রিসিটি বিক্রি করে তখন তাকে বিরাট ভর্তুকি দিতে হয়। কেন? তার কারণ হলো যে আমরা যেগুলো বানিয়েছি এবং যেসব ইমিউনিটি দিয়েছি, হ্যাঁ, এটার কারণে কস্ট অনেক বেশি। আমরা যখন গ্যাস আনি আমাদের প্রতি ইউনিটে 6 টাকা আমাদের এখন সাবসিডি দিতে হচ্ছে। কেন? তার কারণ আমরা আমাদের এক্সপ্লোরেশনে যাইনি, আমরা বাইরে থেকে এলএনজি আমদানি করে তারপরে আমাদের করতে হচ্ছে। সো আদি পাপ কিন্তু একটা আছে, এটাকে অস্বীকার করা যাবে না, এবং সেইটা যে একদিনে আমরা সমাধান করতে পারবো তাও না, কিন্তু ওই জায়গাগুলোতে আমাদের কিন্তু যেতে হবে, ওই বৃহত্তর প্রেক্ষাপটটাও আমাদের মনে রাখতে হবে। আর এই মুহূর্তে তো সাধারণ মানুষের, আপনি দেখেন মূল্যস্ফীতির সাথে যদি মজুরির হার বৃদ্ধি আমরা ধরি অলমোস্ট ডাবল, তার মানে গত 3 বছরে মানুষের ক্রয় ক্ষমতার একটা বড় ধরনের অবনমন হচ্ছে। এরকম একটা সময়ে এই বাড়তি, এটা তো তিনি আগে যা ক্রয় করতেন তা সেটা করতে পারবেন না, অন্যান্য জায়গায় বাচ্চাদের শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে এগুলো সব জায়গায় একটা রাষ্ট্র হবে। আমি আবারও আসবো ডক্টর আব্দুল মজিদ, আপনার কাছে আসতে চাই। আপনি যেহেতু রিফর্মস কমিটিতে আছেন, সো আমরা বলবো যে নীতি নির্ধারণের পর্যায়ে খুব কাছাকাছি আপনি মোটামুটি কার্যক্রমের সাথে আছেন। এনবিআর সাথে কথা বলে আসলে তাদের কি যুক্তি পাওয়া গেছে যে এই সময় তারা এই ধরনের একটা জনবিরোধী সিদ্ধান্তই বলবো আমরা, যেহেতু সাধারণ মানুষের বিপক্ষে যাচ্ছে, কেন নিয়েছেন তারা, এবং এর বিকল্প কোনো কিছু হাতে ছিল কিনা? ধন্যবাদ। ডক্টর মুস্তাফিজ কিছুটা টাচ দিয়েছেন। বিকল্প অবশ্যই ছিল, দেখা দরকার ছিল। আর কেন তারা এটা নিয়েছেন এটা ব্যাখ্যা তারা দেবেন, কিন্তু ব্যাখ্যা দেওয়ার পর্যন্ত অপেক্ষা করাটা কঠিন হচ্ছে, কারণ এটা খুবই স্পষ্ট। সবাই, এমনকি সাধারণত আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু খুব একটা কথা বলে না, তাদের নিজেদের হয়তো থাকে। এইবার কিন্তু রাজনৈতিক দলগুলো পর্যন্ত বলেছে যে এটা ঠিক হয়নি।
এবং এটা আমরা সবাই সাদা চোখে দেখতেও পাচ্ছি। এটা ওনারা যেটা করেছেন, একটা হচ্ছে আইএমএফের চাপ ছিল, এটা ঠিক। এর আইএমএফ বলুক আর না বলুক, আমার নিজেরই তো আমার ঘর ঠিক করার দায়িত্বের ভিতর পড়ে। আমার ট্যাক্স জিডিপি রেশিও 7-8-এর মধ্যে ঘোরাফেরা করছে, আর তার মানেই হচ্ছে আমার অর্থনীতিতে বিরাট একটা বৈষম্য অলরেডি তৈরি হয়ে আছে। এবং ট্যাক্স জিডিপি রেশিও কমাবার 4টে কারণ। একটা হচ্ছে যে আমি সকলকে করের আওতায় আনতে পারিনি বা সকলে দিচ্ছেন না। 2 হচ্ছে আমি প্রচুর হয়তো দিয়েছি, কি বলে, ছাড় দিয়েছি, সেইটার জন্যে আমার সমস্যা হচ্ছে। তৃতীয়ত হচ্ছে আমার যে ব্যয়ের বা অন্যর সাথে সামঞ্জস্যপূর্ণতা নাই। জনগণ যখন দেখছে যে আমার টাকা আমি কর যাই দিচ্ছি সেটা আবার অন্য দিক চলে যাচ্ছে, হ্যাঁ, তো এর ফলে ওখানে একটা আস্থার পরিবেশ সৃষ্টি হচ্ছে। চতুর্থত হচ্ছে যে এই রেভিনিউ আর্নিংয়ের একটা বড় কাজ, 4টে তো রেভিনিউ আর্নিংয়ের ভূমিকা। একটা প্রথম আর হচ্ছে আপনার রেভিনিউ, 2 হচ্ছে রিডিস্ট্রিবিউশন মানে সম্পদের তৃতীয় হচ্ছে রিপ্রাইসিং দামের আর একটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। আমি রিডিস্ট্রিবিউশন আর রিপ্রাইসিংয়ের উপর জোর দিচ্ছি। রেভিনিউর উদ্দেশ্যই হচ্ছে ধনী দরিদ্রের বা ওই যে বৈষম্যটা কমানো। সেটার জন্য উনি যেটা বলেছেন, প্রত্যক্ষ করের উপরে আমার প্রত্যক্ষভাবে চাপ দেওয়া দরকার। প্রত্যক্ষ কর ছাড়া, প্রত্যক্ষ করের ছাড়া কোনোদিন বৈষম্য দূর করা যাবে না। কিন্তু এটা পরোক্ষ কর, ভ্যাট টাচেস এভরিবডি অ্যান্ড এভরিবডি হ্যাজ টু পে দ্য ট্যাক্স, ভ্যাট। অথচ আয়কর তো তা না, আর ডাইরেক্ট ট্যাক্স তা না। তো যেখানেই সকলকে আঘাত করে যে কর, এবং যেটা সরাসরি ও নিজেও জানে না ও নিয়ে যাচ্ছে, আর সেইটা উনি নিয়ে নিচ্ছেন, তারপর ওইটা হয়তো যাচ্ছে না। এখানে একটা উদ্দেশ্য তারা থাকতে বলতে পারে যে আমি সবাই তো ভ্যাট জমা দিচ্ছেন না, দিচ্ছেন, তো সেটা ইট ইজ ইউর অ্যাডমিনিস্ট্রেটিভ। আমি একটা বিষয় আপনার নজরে আনতে চাই, যেহেতু আপনি এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, তারপরে এটার প্রক্রিয়াও তো একটা আছে যেটা আমরা সাধারণ মানুষের মতামত নেওয়ার একটা সুযোগ আছে। আমি ওই পয়েন্টেই আসছি। সেটা হচ্ছে যে এর যৌক্তিক সময়ের ব্যাপারটা সবসময় ফান্ডামেন্টালি রুল হচ্ছে, বছরে যদি আপনি কোনো নতুন কোনো কর ধার্য করতে চান, বাড়াতে চান, সেটা আপনি বাজেট অধিবেশনে অর্থ আইন আনবেন এবং বাজেট পেশ থেকে শুরু করে ওইটা পাশ হওয়ার দিন পর্যন্ত সকল সংসদ সদস্য এর উপরে আলোচনা করতে পারবেন। আর আমরা অত্যন্ত কৃতজ্ঞ থাকি সবসময় যে মিডিয়াই আমাদের বাজেটের বরং বেশি বিশ্লেষণটা করে কেন, অন বিহাফ অফ দি পিপুল এটা জানে যে কোথায় দাম বাড়বে কি দাম। অর্থাৎ পুরো একটা মাস কিন্তু একটা শেয়ারিং হয় যে কি হতে যাচ্ছে, এবং জনমত বা ইত্যাদি এটা আছে, এবং সে একটা প্রস্তুতি নিতে পারে, যে মনে মানসিক প্রস্তুতিও তার থাকে যে সামনের মাসের থেকে এটা বাড়বে, ঠিক আছে আমি চিনি কম খাবো বা ইত্যাদি খাবো, সে একটা প্ল্যান করতে পারে। আর তার চাইতে সবচেয়ে বড় যেটা উনি যেটা বললেন, ব্যবসা বাণিজ্যের উপরে বিরাট প্রভাব পড়ে এটা। কারণ আমি একটা প্ল্যান করেছি, একটা বিনিয়োগটা করব, আমি একটা ট্যারিফ হিসেব করেছি যে আমার এত ট্যাক্স দিতে হবে, এত দিতে হবে, সুতরাং আমার এই খরচ হবে, হই আমি কি করব, কত দূর করব। সেইটা যদি আপনি হঠাৎ করে দুপুরবেলা জোহরক্তের সময় যদি বলেন যে তোমার এইটা বেড়ে গেল, তাহলে আমার সকালবেলা যেই হিসেব করে আমি বিনিয়োগ করেছিলাম সেখানেও আমার নড়বড়ি হয়ে গেল। আমি আসরের পরে কি করব সেই ব্যাপারে আমি একটা ধোঁয়াশের ভিতরে পড়ে গেলাম। এটা কোনো সময় করতে হয় না, এটা করে। সেই জন্যই এটা যৌক্তিক সময়টাই হচ্ছে বছরের শেষে অর্থ আইন দিয়ে সেটা হবে। এটা এমন হয়েছে যে কাউকে বলা হয়নি এবং সুযোগটা নিয়েছে, মানে এনবিআর তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজে আমি যেটা বুঝতে পারছি, তারা সুযোগ নিয়েছে, যেহেতু পার্লামেন্ট নাই, পার্লামেন্টে আলোচনা হওয়ার কোনো দরকার নাই, তারপরে মিডিয়ারে সুযোগ দেওয়ার কোনো ব্যাপার নাই, কিছু নাই, এটা দিলেই অধ্যাদেশ আকারে পাশ হয়ে যায়। হ্যাঁ, কয়েকজন লোক যারা ওই প্রক্রিয়ায় আছেন তারা হয়তো ওই দৃষ্টিতে ওনাদের বোঝাইছে যে দেখেন আমাদের কিন্তু খুব রেভিনিউ দরকার, আইএমএফের চাপ আছে। ওনারা তখন ওই মুক্ত বুদ্ধি দিয়ে ওই চিন্তাটা করতে যান নাই যে আমি এইটা করা মানে আমি অর্থনীতিকে বরং সংকুচিত করছি। আমি আবারও কারণ আমার রেভিনিউ যদি আর্ন করতে হয় তাহলে তো আমার অর্থনীতিকে সচল থাকতে হবে। নিশ্চয়ই আমার অর্থনীতি সচল থাকছে না। আহসান খান চৌধুরী, আমরা দীর্ঘদিন ধরেই শুনছি যে ব্যবসা বাণিজ্যের পরিবেশ বাংলাদেশে কেমন যাচ্ছে। আপনারা নানা সংকটের মধ্যে আছেন, যেহেতু আপনি ভোগ্যপণ্যে অনেক বড় প্লেয়ার, সো চড়া মূল্যস্ফীতিও আপনাকে আঘাত করছে। সবকিছু মিলে আসলে সামনে কি দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে? আমি সবসময় বাংলাদেশের ব্যাপারে ভীষণ পজিটিভ, বাট তারপরেও জীবনে প্রথমবারের মতো নেগেটিভ একটা কথা না বললেই নয়। আমার মনে হয় ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে অনেক পিছিয়ে আছি আমরা।
বর্তমানে ব্যবসায়ীদের জন্য ব্যবসা কার্য পরিচালনা করা খুব দ্রুহ হয়ে গেছে। এর পাশাপাশি ব্যাংকের উচ্চ সুদের হার এটা কিন্তু আমাদের কিন্তু ব্যাপকভাবে পিছিয়ে দিয়েছে, এবং সবসময় আমরা দেখছি না বিভিন্ন জায়গায় ডাইকটমির সৃষ্টি হচ্ছে, মানে একটা কথা বলছি আর করছি আরেকটা। আমরা বলছি যে আমরা ইন্টারেস্ট কস্ট বাড়াবো যেন আমরা ইনফ্লেশনটাকে কমাতে পারি। এখন যখন ইনফ্লেশন কমানোর জন্য আমি আমার ইন্টারেস্ট কস্ট 16% নিয়ে গিয়েছি, বাট আমরা অ্যাট দ্য সেম টাইম ভ্যাটের বোঝা বাড়িয়ে দিয়েছি হলো 300%। সো কথাটা কিন্তু মানে একদম টোটালি ভিন্ন মেরুর কথা হয়ে গেল। ইনভেস্টমেন্ট আগামী দিনে যদি বাংলাদেশে যদি লোকাল ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসা নিয়ে যদি শঙ্কিত থাকেন, আগামী দিনে কিন্তু ফরেন ইনভেস্টমেন্টও কিন্তু বাংলাদেশে আসবে না। এবং ওভারঅল আমি যখন মনে করি যে দেশে যদি করের হারটা যদি সুষম পর্যায়ে থাকে এবং এখানে যদি কোনো রকম সারপ্রাইজেস না থাকে, তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু মানুষও কিন্তু এদেশে বিনিয়োগ করতে উৎসাহিত বোধ করবেন। এবং বর্তমানে কিন্তু আমি মনে করি বিনিয়োগের পরিবেশও খুব খারাপ। না, আপনারা তো এরই মধ্যে এনবিআর এর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন এই বিষয়গুলো নিয়ে, যাতে পুনর্বিবেচনা করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে একটা অংশ পুনর্বিবেচনার আওতায় আছে, তাদের আসলে রেসপন্সটা কীরকম? আমরা দেখেছি যে আমি পুনর্বিবেচনার ব্যাপারে আমি পার্সোনালি অনেকবার এনবিআরে গিয়েছি, আমি কথা বলার চেষ্টা করেছি, আমরা আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমরা জানিয়েছি সরকারকে, বাট এখন পর্যন্ত সরকারের থেকে কোনো গঠনমূলক সিদ্ধান্ত যে স্যার আমরা এখন কী করব, স্যার আমরা কি বিস্কিটের দাম বাড়াবো, স্যার আমরা কি ওজন কমাবো, নাকি ভোক্তার কাছে 5 টাকার বিস্কিটটা দিব না, স্যার আমরা কি কৃষকের জন্য দাম বাড়াবো, নাকি টমেটো ক্রয় কমায় দিব, এরকম যদি গঠনমূলক যদি আলাপ আলোচনা যদি সরকারের সাথে যদি ব্যবসায়ীদের না হয়, তাহলে আগামী 3 দিন কিন্তু ব্যবসায়ীরা কোনো দিশেহারা অবস্থার সৃষ্টি হবে না। এবং আমরা কিন্তু অবশ্যই অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং সবচেয়ে খারাপ লাগছে গভর্নমেন্ট থেকে কিন্তু কোনো রকম কথা বলা, কোনো রকম আমাদের সাথে এসে একটা সংলাপ করা, বিকজ আমরাও কিন্তু দেশের স্টেক হোল্ডার, আমাদের 1.5 লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের কোম্পানিতে চাকরি করছেন। এর পাশাপাশি আমরা মনে করছি যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহিত হচ্ছে। সো আমি মনে করি যে আমাদের সরকারের উচিত যে আমাদের সাথে কথা বলে আমাদেরকে একটি সুন্দর সমাধানের দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। এবং আমি মনে করি না যে সব কিছুর সমাধান বোধহয় রাস্তায় গিয়ে আন্দোলন করাটা বোধহয় সব কিছুর সমাধান হওয়া উচিত না। গঠনমূলকভাবে ব্যবসায়িক পর্যালোচনার দিক দিয়ে বিশ্লেষণ করে কাজগুলোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত। প্রফেসর মোস্তাফিজুর রহমান, আপনি একটা বিকল্পর কথা বলছিলেন যে প্রত্যক্ষ কর তো আমরা চাইলে বাড়াতে, আমরা দীর্ঘদিন ধরেই দেখছি যে আপনারাও কথা বলছেন সিপিডি থেকে যে আমাদের হয়তো টার্গেট আছে কিন্তু আমরা বাড়াতে পারছি না, সুতরাং আমরা সহজ যে উপায় তার উপরেই হস্তক্ষেপটা করছি। তো এইটার বিকল্প আসলে ইনস্ট্যান্টলি এই IMF এর টার্গেট যদি আমরা মিট করতে চাই, লোনটা যদি আমরা ছাড় পেতে চাই কিস্তিটা, অন্য কোনো বিকল্প সরকারের হাতে ছিল কিনা? কর জিডিপি এবং রাজস্ব জিডিপি হার বাড়াতে হবে, এটা একটা চ্যালেঞ্জ। কিন্তু এটা না করলে আমরা কিন্তু একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক ঋণ ট্র্যাপের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছি অলরেডি। আমাদের হোয়াইট পেপারে আছে যে ডক্টর জাহিদ হোসেন যেটা লিখেছেন, উনি বলেছেন যে মিডল ইনকাম ট্র্যাপে আমরা অলরেডি পড়ে গেছি, এটা আশঙ্কা বলে এখন আর এটাকে বলাটা ঠিক হবে না। সো এরকম একটা অবস্থা আমাদের অবশ্যই আমাদের রেভিনিউ জিডিপি এটা বাড়াতে হবে। এখন কথাটা হলো একটু পিছনের দিকে যদি যাই, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় টার্গেট ছিল যে ওটা 2015 থেকে 2020 ছিল, 2020-এ রাজস্ব জিডিপি 16% হবে, ট্যাক্স জিডিপি রেশিও 14% হবে, হ্যাঁ, এরকম একটা টার্গেট ছিল। সেখানে তখন যে রাজস্ব জিডিপি ছিল এটা 11% ছিল, এখন এটা তো এসে 8.5 দাঁড়িয়েছে, আর ট্যাক্স তো 7.3। সো এইরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। সুতরাং চাপটা বোঝা যায় নীতি নির্ধারকদের, এটাও স্বীকার করার কোনো উপায় নেই। এখন কথাটা হলো যে এই মুহূর্তটা, এই প্রেক্ষিতটা, এটা খুবই ইম্পর্টেন্ট আর কি। একটা উচ্চ মূল্যস্ফীতি একটা চাপের মধ্যে আছে, এখন আমাদের উদ্যোক্তা, ব্যবসায়ী, রপ্তানিকারকদেরকে একটা সুযোগ দিতে হবে যাতে তারা বিনিয়োগ করে কর্মসংস্থান করে ওইভাবে পান। কিন্তু এটা মধ্যমেয়াদী, খেয়াল করেন, হ্যাঁ, এটা আজকেই করা যাবে না, এটা জন্য একটু সময় লাগবে। তাৎক্ষণিকভাবে আমার মনে হয় যে IMF এর সাথে একটা নেগোসিয়েশন খোলার প্রয়োজন ছিল। আমরা তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় কিস্তি যখন করেছি, আমাদের তো ট্যাক্স জিডিপি রেশিও তো বাড়ে নাই, কিন্তু আমরা অন্যান্যগুলো দেখিয়ে এবং আমরা কি কি পদক্ষেপ এখন নিচ্ছি, পরবর্তীতে এটা বাড়বে, এটা একটা নেগোসিয়েশনের পার্ট। এই নেগোসিয়েশনটা আমি জানি না করা হয় নাই, খুবই নিজার রিয়াকশন আছে যে এবার তো করতে হবে, না হলে তো চতুর্থ কিস্তি পাওয়া যাবে না, এরকম একটা। সো আমার মনে হয় নেগোসিয়েশনটা ঠিকভাবে হয় নাই। দ্বিতীয়ত সেটা হলো যে এই যেটা হাসানও বললেন, ডক্টর মজিদও বললেন, যে একটা আলাপ আলোচনা করে, এই যে এখন আবার কিছুর মধ্যে একটা মিছিল আসলো, হ্যাঁ, উইথড্র করা হচ্ছে, এটা তো
ভালো কোনো স্যার আমার লক্ষণ একটা না, তাই না? জানবার বিষয়, বুঝবার বিষয় যে কম্পারেটিভ অ্যানালাইসিস বা কস্ট বেনিফিট অ্যানালাইসিস যদি করি, আমি যদি মনে করতাম ঠিক আছে আমার আইএমএফ এর চতুর্থ কিস্তি লাগবে না, তবু আমি সাধারণ মানুষের উপর এই চাপটা দিব না, এটা না, যৌক্তিক আমার হতে মনে পারত। হয় যে এটা লাগবে না, এটা লাগবে। কেন লাগবে? তার কারণ হলো যে এখন তো আমাদের রিজার্ভটাকে ওনারই জন্য আমাদের দরকার হলো যে একটা ভালো রিজার্ভ রাখা, যাতে করে তারা র মেটেরিয়াল আমদানির ক্ষেত্রে ওনার এলসি খুলতে যাতে অসুবিধা না হয়। হ্যাঁ, ওনারই জন্য এটা লাগবে যে তার যে এক্সচেঞ্জ রেট আছে এটা যাতে 121 থেকে 130-এ না চলে যায়, তাই না? তাহলে তো ওনার খরচ বেড়ে যাবে। সো ওই দিক থেকে আইএমএফ এর এটা আমাদের দরকার, বাজেটারি সাপোর্ট যেগুলো অন্যরা দেবে সেটা কিন্তু দরকার, এটাকে অস্বীকার নেই। সেই জন্য আমি নেগোসিয়েশনের কথা বলছি, নট দ্যাট আমি এটা নিব না। এরকমও কিন্তু হয়েছে আমাদের যখন ক্যাটাগরি গভর্নমেন্ট ওই 2006-07 ছিল, তখন কিন্তু আইএমএফ এর একটা কিস্তি ডক্টর মির্জা আজিজুল ইসলাম নেন নাই। হ্যাঁ, সেটাও ছিল, কিন্তু এখন আমি মনে করি সে অবস্থা নাই, এখন নেগোসিয়েশনের অবস্থা, এবং তাদেরকে এটা বোঝানো একটা ব্যাপার ছিল। 1 2 নাম্বার হলো, দেখেন এত বড় একটা পরিবর্তনের পরে এটার কিন্তু আমাদের যে বাস্তবায়ন, এই বাস্তবায়নটাকে কিন্তু আরো ভালো করার, যেখানে নাকি আমাদের বিভিন্ন ধরনের লিকেজগুলো আছে। দেখেন 2015 সালে মুহিত সাহেব ছিলেন আমাদের অর্থমন্ত্রী। প্রয়াত মুহিত সাহেব তার বাজেট স্পিচে বলেছিলেন যে আমাদের দেশে 6 লক্ষ পয়েন্ট থেকে ভ্যাট কালেকশন হয়, সরকার পান 24,000 পয়েন্ট থেকে 6%। তাহলে চিন্তা করেন কত বড় লিকেজ, তাই না? তার মানে আমরা ভ্যাট দিচ্ছি, কিন্তু যেখানে দিচ্ছি ওখান থেকে সরকারের নেয়। তার মানে কি, ডিজিটালাইজেশন করলে ইএফডি মেশিন, আপনি জানেন 3 লক্ষ ইএফডি মেশিন 5 বছরে বসানোর কথা, এখন পর্যন্ত 10,000ও হয়নি। তাহলে কোন জায়গায় সমস্যাটা, ওই জায়গাগুলোতে ভালোভাবে ধরার একটা সুযোগ কিন্তু এখন ছিল। হ্যাঁ, যেটা প্রেক্ষিতে এটা কিন্তু একটা ছিল। পরবর্তীতে রাজনৈতিক সরকার আসলে তাদের এই সুযোগটা থাকবে কতটুকু সেটা জানি না, কিন্তু ওই জায়গাটাতে না যেয়ে এখন একটা সহজ পদ্ধতি। আর ডক্টর মজিদ ঠিকই বলেছেন, উনি যখন নাকি ইনভেস্ট করেন, ওনার তো একটা ইনভেস্টমেন্ট তো আর 1 বছরের জন্য না 1 মাসের জন্য না, একটা প্রেডিক্টেবিলিটি লাগে, নীতির একটা ধারাবাহিকতা লাগবে। সেইটা তো মাঝপথে এসে যখন এই ধরনের কারেকশন হয় সেটা নয়। তৃতীয় যেটা, সেটা হলো যে এই যে আরেকটু ব্রডার প্রেক্ষিতে করে আমাদের 6 মাস সময় আছে বাজেট দেওয়ার। এই যে আমরা 15% ভ্যাটে আমরা গেলাম, এটা তো তখনও বলা হয়েছে যে আপনি রেটটাকে কমিয়ে এটাকে মোটামুটিভাবে সার্বজনীন করেন, সবচেয়ে ক্ষুদ্র যারা আছে তাদের জন্য আপনি রাখেন। সেটাও কিন্তু আপনি দেখেন টার্ন ওভার ট্যাক্সের লিমিট কিন্তু 50 লাখ থেকে 30 লাখে নামানো হয়েছে, তাই না? তাহলে তো সব দিক থেকেই কিন্তু উদ্যোক্তা, ভোক্তা, উৎপাদনকারী সবার উপরেই কিন্তু এটা পড়ছে। এবং সামষ্টিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি দেখি, একদিকে উনি ঠিকই বলেছেন যে মুদ্রানীতির, সংকোচনমূলক মুদ্রানীতির কারণে আমাকে 14-15%-এ আমাকে ঋণ নিয়ে ব্যবসা করতে হচ্ছে। দেখেন প্রাইভেট সেক্টরের ক্রেডিট আপটেক 7%, হ্যাঁ 7.5% হয়েছে, টার্গেট ছিল হলো 9%-এর উপরে। সরকারের ক্রেডিট 18% ক্রেডিট গ্রোথ। তো এরকম একটা অবস্থায় আমাদের দেশে আসলে এটা তো আমাকে দেখতে হবে যে আমার কর্মসংস্থানের সুযোগ কোন জায়গায় হচ্ছে, বিনিয়োগের সুযোগ কোথায় হচ্ছে। সেই জায়গাটাতে তো এই ধরনের পদক্ষেপ কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলবে। আমি ডক্টর মজিদ আপনার কাছে আসতে চাই, সংস্কার কমিশনের তো একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই আপনি এখানে গিয়েছেন। নিশ্চয়ই আমরা যেই ধরনের কার্যক্রমের মাধ্যমে যে জনগণের উপর চাপ প্রয়োগের একটা পদ্ধতি বা প্রক্রিয়া আছে সেটা চাইবো না। কোন ধরনের পরিবর্তনটা আনলে আসলে এই ধরনের অস্বস্তি থেকে আমাদের মানে বাঁচতে পারবো আমরা? দেখুন, ওই মূসকের ব্যাপারটা 2012-তে তো আইন পাস প্রথমে হয়েছে, বলা হয়েছিল যে 15% ইয়ে হবে, তারপর সবাই মিলে বলা হলো যে না, এটা আপনার এই ইকোনমিতে এইভাবে এটা হয় না। তো গত 7-8 বছরে কিন্তু ওটাকে মোটামুটি কারোর 4, কারোর 3, 2, 5 এইভাবে গেছে আর কি। এইবার তারা এই সুযোগটা পেয়েই একবারই 15-তে চলে গেলেন, অর্থাৎ 12 সালের ওই আইনের একটা প্রবর্তন করে ফেললেন। এই করে ফেলাতেই যে হিসাব কিতাব এগুলো কষা হয়নি বলেই আমার কাছে মনে হয়েছে স্ববিরোধিতায় সংকুচিত করা হচ্ছে অর্থনীতিকে, স্ববিরোধিতায়। আমি পলিসিতে বলছি আমি ইনফ্লেশন কমাবো, এই কমার জন্য এত কিছু করছি, অথচ আমি পদক্ষেপগুলো যা নিচ্ছি সেগুলো সব স্ববিরোধী, সেলফ কন্ট্রাডিক্টরি। ওইটা যদি বলেন আপনি জিনিসপত্রের দ্রব্যমূল্যের বৃদ্ধির কমানোটা যদি আপনার একটা মৌলিক কার্ডিনাল যদি একটা পলিসি হয়ে থাকে, তাহলে তার সাথে আপনি এখানে ভ্যাট বাড়িয়ে ওইটাকে কঠিন করবার পথে কেন যাওয়া হলো? হ্যাঁ, এই জন্য তো সেই জন্যই রিফর্মটা ওই জায়গায় দরকার। আমরা ওইটাই খুব অভিনিবেশ সহকারে দেখছি যে জটিলতাটা কোথায়।
হ্যাঁ, বিভূতিভূষণ আবু সাইদকে গুলি করলো, করে আবার বিভূতিভূষণকে বলা হচ্ছে তুমি এফআইআর দাও, তাও তো ওই এফআইআর লিখছে ওর মতন করে, পরে হচ্ছে। এখানেও এনবিআরের ভিতরে বা সরকারের ভিতরে, পলিসি মেকারের ভিতরে, সে নিজেই পলিসি মেকার, সে নিজেই বাস্তবায়নকারী। এবং আমি আবার বলছি, কেন পলিসি মেকিং আর ওই পার্থক্য হওয়ার তার প্রথম একটা অন্যতম উদাহরণ ওরা নিজেরাই এখনই তৈরি করলেন। উনি এনবারে বসে ওনার উচিত হচ্ছে কিভাবে উনি ভ্যাট কোথায় আমার ফাঁকি হচ্ছে, কি করতেছে, আমার সেইগুলো দেখা দরকার। সেটা না দিয়ে উনি সময় নষ্ট করলেন বসে বসে ভ্যাট। এটা তো পলিসির কাজ, পলিসির কাজ এবং পলিসির জন্য, যার জন্য আমরা ওই যে সুপারিশটা যেটা প্রথমেই যেটা করছি যে এনবিআরের কাজে মনোযোগ করবে, ও আরেকজন এসে তার ওখানে এসে বসে তার উপরে মাতব্বারি করবে না, ওকে ওর কাজ করতে দিতে হবে। আর এই পলিসি মেকিংয়ের কাজ শুড গো আদারওয়াইজ অন্য জায়গায়, যেটা আইআরডিতে যাবে। এবং সেখানে আমরা এটাও বলছি মানে সাজেশন দিচ্ছি যে এখানে থাকবে এবং এখানে একটা স্ট্রং একটা স্থায়ী একটি পরামর্শ কমিটি থাকবে, যেটা ওই যে ইউনিভার্সিটি প্রফেসর, অর্থনীতিবিদ, চিন্তক, থিঙ্ক ট্যাঙ্ক, আমি বলি চিন্তা চৌবাচ্চা আর কি, থিঙ্ক ট্যাঙ্ক, তারপরে ভালো অ্যাকাউন্ট্যান্ট, কনসালট্যান্ট, এই টাইপের লোকেদের দিয়ে 10-12 জনের একটা কমিটি পার্মানেন্টলি, এটা গেজেট আকারে পাবলিশ হবে যে এই লোকেরা এই জায়গার থেকে আসবেন, এবং তারা কম্পালসারিলি প্রতি 3 মাস পরে হোক বা 2 মাস পরে হোক তারা বলবেন, এবং এনবিআরের মাথায় কি আছে, মানে অর্থাৎ পলিসিতে কি করতে যাচ্ছে, দ্যাট শুড বি ওপেন ডিসকাসড। কারণ সকল লোকের কাছে আলোচনা করা যাচ্ছে না। তো এইরকম ধরনের প্রথম আপনি যেটা বললেন অ্যাকচুয়ালি কি এইটার সংস্কারের বিষয়গুলো এইগুলোই, যে এই ডিসক্রিশনারি পাওয়ারের ব্যাপারটা, যেমন ও নিজে বসে বসে ডিসক্রিশনারি পাওয়ারে, যে আপনি দেখেন 2023 সালের আয়কর আইনটা যদি আপনি খুব ভালো করে ব্যবচ্ছেদ করেন, অর্থাৎ পোস্টমর্টেম করেন, ভালো করে দেখবেন এটা পুরোটাই আপনার পরোক্ষ করমুখী হয়ে গেছে, অথচ আইনটা হচ্ছে প্রত্যক্ষ করের। অর্থাৎ ওর ভিতরে এত বেশি ফাইন, জরিমানা, এটা ওটা যেগুলো, এবং অধিকাংশ জায়গায় লেখা আছে যদি কমিশনার মনে করেন, অর্থাৎ ওনার পার্সোনাল স্যাটিসফ্যাকশনের উপরে ওনার সিদ্ধান্ত হবে। এইগুলো তো এটা 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 ঠিক হলো না, উনি নিজে ডিসক্রিশনারি পাওয়ার দিয়ে এটা করবেন। সেজন্য আমরা ডিসক্রিশনারি পাওয়ার বা এইগুলোকে একটা সুষমকরণের উপরে বেশি জোর দেবো বা দিচ্ছি, কারণ তা না হলে এই অবস্থাগুলো যাবে না। রাইট। আহসান খান চৌধুরী, আমরা তো দীর্ঘদিন ধরে একটা ব্যবসায় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম। আপনারা বিনিয়োগ করেছেন, কর্মসংস্থান তৈরি করেছেন, যখন একটা পরিবর্তন আসলো নিশ্চয়ই চিন্তা ভাবনায় কিছু বদল আসছিল আপনাদের, সামনের দিকে কিভাবে আগাবেন, কর্মসংস্থান কোন কোন খাতে বাড়াবেন, কিন্তু এই চিন্তাটা কতটুকু পজিটিভ আছে এখন পর্যন্ত? পজিটিভ সবসময় থাকতে হবে, কারণ আমরা বাংলাদেশকে ভালোবাসি, পজিটিভ ছাড়া বাঁচার উপায় নাই। বাট আমার মনে হয় বাস্তবতার বিবেচনায় এখন আমাদের ফিসক্যাল ম্যানেজমেন্ট, আমাদের এখন এনবিআর এর ম্যানেজমেন্টটাকে আমার মনে হয় একটু পরখ করে দেখার দরকার আছে। স্যাররা যেভাবে বলছিলেন, আমার মনে হয় যে তারা অ্যাডহকভাবে তারা আমাদের উপরে কিছু মূসক বাড়িয়ে দিয়েছেন। এখন আমাদের কথা হলো যে স্যার আপনারা তো বাড়িয়ে দিয়েছেন, বাট এটার ইমপ্লিকেশন আপনারা চিন্তা করেননি, আপনারা হয়তো ভালোর জন্যই বাড়িয়েছেন। এখন স্যার আপনাকে আমরা কমিটি বেঁধে দিচ্ছি, আপনি মেহরবানি করে আপনার প্রস্তাবনাগুলো আপনারা আমাদের কমিটির সামনে উপস্থাপন করুন, এবং ওই 8টা গ্রুপকে আপনি যে বাদ দিয়েছেন, এই 8টা গ্রুপকে বাদ না দিয়ে আপনি সকলের উপরে আপনার ভ্যাট ইনক্রিজটাকে বন্ধ রাখুন। বন্ধ রাখার পরে আপনি যখন আপনি কনসিডার করতে পারবেন যে আমি যে কাজটা করলাম এটা ঠিক করলাম কিনা, এইটা যখন আপনি কনসিডার করতে পারবেন, তারপরে আপনি যখন 2 মাস সময় নিয়ে আপনি বিশ্লেষণ করে বিচার করে যদি আপনার মনে হয় আপনার ভ্যাট বাড়ানোর দরকার আছে, আপনি অবশ্যই বাড়াবেন। বাট তার আগ পর্যন্ত আপনি কোনো রকম ভ্যাট বাড়ানোর কোনো রকম পরিকল্পনায় না যাওয়াটাকে আমি যুক্তিসঙ্গত বলে মনে করছি। এবং তারপরে আমি মনে করি সমস্ত সমাধান রাজপথে সমাধান হওয়াটাকে এটা দেশের জন্য ভালো না। আমি চাই যে ভীষণ সমাধানগুলো হতে হবে যুক্তির মাধ্যমে। আইএমএফ কি বলছে, ফিসক্যাল নীতি কি বলছে, সব কিছু দেখে বাংলাদেশে এখনও অনেক বিজ্ঞ মানুষ আছেন যারা অনেক ইকোনমি অনেক প্র্যাকটিস করেন। এখানে অনেক থিঙ্ক ট্যাঙ্কের কোনো অভাব নেই আমাদের বাংলাদেশে, এবং সবাই দেশের জন্য ভালো চান, বিকজ আমরা প্রগতিশীল বাঙালি। সো যেহেতু আমরা সবাই ভালো চাই, আসুন আমরা যা আমাদের ভুল হয়ে গিয়েছে এই ভুলটা নিয়ে আমরা চিন্তা করবো না। আমরা চাবো যে বর্তমানে কোনো রকম ভ্যাট ইনক্রিজের আমাদের প্রয়োজন নাই। আসেন আজকে যে রেকমেন্ডেশনগুলো আসছে যে আমাদের কালেকশনটাকে আমরা কীভাবে আমরা আরও সুন্দর করতে পারি, আমরা যদি ওই দিকে তাকাই তাহলে আমার মনে হয় আমরা এনবিআরকে আরও একটা এফিশিয়েন্ট এনবিআর আকারে
রূপান্তরিত করতে আমরা সক্ষম হব এবং বোধহয় দেশের জন্য অবশ্যই ভালো হবে। না, আপনার এই যে আমরা বিস্কুটের কথাই যদি 10 বা 20 বছর আগেও আমরা প্রচুর ইম্পোর্টেড বিস্কুট বাংলাদেশে দেখেছি, এখন কিন্তু দেশীয় উদ্যোক্তারাই মোটামুটি এই চাহিদাটার আমাদের 90%-এর উপরে পূরণ করছেন। এইটা ইম্পোজ করার পরে সেই জায়গাটায় আবার আমরা টার্ন করতে পারি, এরকম আশঙ্কা থাকে কিনা? আশঙ্কা আসলে থাকে না, বিকজ বাংলাদেশে কিন্তু আমদানি শুল্ক আমরা বাড়িয়ে যাচ্ছি। আসলে আমাদের দেশে না এমন একটা সিস্টেমের মধ্যে যেতে হবে যেখানে একটা শুল্কর পরিমাণ কিন্তু উত্তর কিন্তু কমাতে হবে, যেন আমাদের দেশটা আগামী দিনে যেন আরো কম্পিটিটিভ হয়। এখন কম্পিটিটিভ হওয়ার কিন্তু উপায় হলো, যদি বাংলাদেশের ব্যবসায়ীরা যদি ভালো ব্যবসা পরিচালনা করতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু আরো কম্পিটিটিভ হবে। এবং আপনি যেটা খুশি হবেন যে আগে যে মালয়েশিয়া থেকে আমাদের বাংলাদেশে বিস্কুট আসতো, সেই মালয়েশিয়া থেকে আমরা কিন্তু এখন বিস্কুট রপ্তানি করছি। সো আমার মনে হয় দিস ইজ এ সাইকেল, এবং এই সাইকেলটাকে বোঝার জন্য আমার মনে হয় যে ভাই আমাদের IMF যা বলছে যে ট্যাক্স টু জিডিপি রেশিও যদি কম হয়, আমরা তাদের সাথে সংলাপে বসতে চাই। আমরা দেখতে চাই যে কিভাবে বাংলাদেশ ইকোনমিতে আমরা যদি ট্যাক্সের বোঝা না বাড়িয়ে কিভাবে ট্যাক্সের বোঝাটাকে কমিয়ে কালেকশনটাকে বাড়িয়ে ইকোনমিটাকে আমরা এগিয়ে নিতে পারবো, সেভাবে আমাদের চিন্তা করা উচিত। সাধারণ মানুষ যেহেতু আপনাদের প্রোডাক্টটা খান, একেবারে দেশের প্রত্যন্ত অঞ্চলে, তারা যখন 1 টাকা দাম বাড়বে তাদের উপরে এই চাপটা 10 টাকার সমান মনে হবে অনেক ক্ষেত্রেই। সেক্ষেত্রে আপনারা আসলে কি পরিকল্পনা করছেন? দাম না বাড়িয়ে আপনাদের প্রফিট মার্জিন কমিয়ে সেই জায়গাটা ধরে রাখা সম্ভব কিনা? আমার মনে হয় খুবই ডিফিকাল্ট, বিকজ আমার মনে হয় যে আসলে ব্যবসায়ীদেরকে বাঁচতে হবে, এবং ব্যবসায়ীদেরকে বাঁচতে হবে আগামী দিনের বিনিয়োগের জন্য, ব্যবসায়ীদেরকে বাঁচতে হবে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য, ব্যবসায়ীকে বাঁচতে হবে হলো ব্যাংকের লোন শোধ করার জন্য। সো আমি যদি মনে করি যে ব্যবসায়ী যদি নিজের পকেট থেকে যদি সমস্ত টাকা দিয়ে থাকে, এখানে কিন্তু কোনো বিত্তবান ব্যবসায়ী নেই, কোনো জমিদার ব্যবসায়ী নেই, সবাই কিন্তু দিন আনে দিন খায় এরকম ব্যবসায়ী। সো আমি মনে করি যে ভোক্তার উপরে চাপানো ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। বাট আমরা আমাদের ভোক্তাকে ভালোবাসি, আমরা আমাদের ভোক্তাকে সম্মান করি, এবং আজকের দিনে আমাদের বেশিরভাগ ভোক্তা যাদের মাথা পিছু আয় 15,000 টাকার নিচে, বিকজ বাংলাদেশে তো ইনকাম লেভেল তো বাড়ে নেই। সো যেহেতু আমাদের ভোক্তাদের পক্ষে টাকা ব্যয় করাটা খুবই কষ্টকর, আমরা যখনই কোনো খাদ্য সামগ্রীর উপরে যখনই কোনো লোনের বোঝা অথবা যখনই কোনো মূসকের বোঝা যখন আসতেছে, আমি সরকারকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি যে আসেন আমরা গরিব মানুষের উপরে খাওয়া দাওয়ার উপরে কোনো রকম ব্যয় বাড়ানোর আগে বোধহয় আমাদের ভীষণভাবে এটাকে পরখ করে দেখার দরকার আছে বলে আমি মনে করছি। নিশ্চয়ই ডক্টর মোস্তাফিজুর রহমান, একটা কথার প্রেক্ষিতে আপনার কাছে আপনারা একটা গবেষণা করেছিলেন 2021-এ সম্ভবত, যে আমাদের ভ্যাট কালেকশন এবং জমা হওয়ার মধ্যে বড় একটা ফারাক আছে, সেটা আসলে এখনো রয়ে গেছে কেন? হ্যাঁ, আসছি সেটাই। আমি আহসানের কথার প্রেক্ষিতে যেটা আর কি বলতে চাই, যেটা একজন সামষ্টিক অর্থনীতিক দৃষ্টিভঙ্গি থেকে আমি যদি এটাকে দেখি, সরকারের কর লাগবে, আমাদের বিভিন্ন রাজস্ব ব্যয়ও আছে, উন্নয়ন ব্যয়ও আছে, এবং আমরা যদি রাজস্ব খাতে উদ্বৃত্ত না করতে পারি তাহলে বললাম যে উন্নয়ন ব্যয়ের পুরোটাই কিন্তু এখন যাচ্ছে হয় আমাদের ডোমেস্টিক ঋণ অথবা বৈদেশিক ঋণ। এটা আনসাস্টেনেবল। হ্যাঁ, আচ্ছা, 1 2 নম্বর হলো যে অনেক কর ছাড় সরকার কিন্তু দেয়, এটা আমাদের 6% অফ জিডিপির মতো। তো আমি যদি আপনার ওই 7-এর সাথে 6 যোগ করি তাহলে তো আসলে 13% আসলে সরকার যদি ছাড় না দিত তাহলে কালেক্ট করতে পারত। সুতরাং এই বিষয়গুলো একটু সামষ্টিক দৃষ্টিভঙ্গি থেকেও দেখা দরকার। আহসানের কথা এটা ঠিক, আমি 2 ভাগে ভাগ করতে পারি। দেখেন, সিগারেটের উপরেও কিন্তু বাড়ানো হয়েছে সম্পর্ক শুল্ক, হ্যাঁ, অ্যালকোহলের উপর বাড়ানো হয়েছে, এগুলা নিয়ে কেউ কথা বলছে না। যে এগুলো যারা কিনতে পারে তারা একটা শ্রেণী, তাদের উপরে এটা চাপ যদি দেয় তাদের এটা তেমন কিছু না। কিন্তু যেগুলো সাধারণ মানুষ যারা নাকি দারিদ্র্য সীমার একটু উপরে বা তার নিচে আছেন, তারা যেগুলো নাকি কনজামশনের জন্য ব্যয় করেন, সেখানে আমাদের অনেক বেশি সাবধান হওয়ার দরকার আছে। আজকাল এই যে আমার অনলাইন এই যে ইন্টারনেট সেবা ইত্যাদির উপরও বাড়ানো হয়েছে, এটা সবাই এখন করে। সো বুঝতে হবে কোনটা প্রয়োজনীয় এবং কোনটা হলো একটা বিলাসী দ্রব্য। সুতরাং এটা। দ্বিতীয় যেটা, সেটা হলো যে আপনি কর ফাঁকির এই ভ্যাটের ইত্যাদির কথা বলছিলেন, যে আমাদের এটাও দেখতে হবে যে ফাঁকির জায়গাটা, যেমন আমাদের দেশে মানে এই যে বললাম যে 3 লাখ EFD মেশিন, হ্যাঁ, ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস বসানোর কথা ছিল, তার মধ্যে মাত্র 10,000-এরও কম বসানো হয়েছে। কেন? ওনারা ওইটাতে কিন্তু সহযোগিতা করেননি। ভালো যারা আছেন কর্পোরেটের মতো ব্যবহার করেন তারা কিন্তু দিচ্ছেন, কিন্তু তারাও কিন্তু এরা যারা নাকি এটা দিচ্ছে না তাদের কাছ থেকে কিন্তু অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন। সুতরাং এই জায়গাগুলোতেও আমাদের নজর দিতে হবে, এবং সেটাই আমরা বলছিলাম যে এই যে এত পয়েন্ট থেকে ভ্যাট ভোক্তারা দিচ্ছেন, কিন্তু সেটা তো না। তৃতীয় যেটা, সেটা হলো যে ভ্যাট অর্থ হলো কি? মূল্য সংযোজন কর।
এখন আমাদের দেশে এটা হয়ে গেছে সেলস ট্যাক্সের মতো। আসলে আগে ছিল তো উনি এই উনি উনি কোনো উনি তো র মেটেরিয়াল বা যেটা উনি কিনছেন ফাইনাল প্রোডাক্টসে যেটা যাচ্ছে ওইটার থেকে যে করটা আদায় করা হয়েছে ওইটা তো ওনার অব্যাহতি পাওয়ার কথা, কিন্তু উনি ফাইনাল প্রোডাক্টের যেটার দাম ওইটার উপরেই ওনাকে কিন্তু ভ্যাট ইত্যাদি হিসাব করতে হচ্ছে, সম্পর্ক শুল্ক। সো এইসব জায়গাগুলোতে কিন্তু অনেক ধরনের আমাদের মানে আমি বলছি যে রেট না বাড়িয়েও এখন তো কি হলো, এখন একটা রাজস্ব কেওস সৃষ্টি হয়েছে, বাস্তবায়ন কেওস সৃষ্টি হয়েছে, এখন একটা আইনি জটিলতার সৃষ্টি হয়েছে, তাই না? আর অর্থনৈতিক তো একটা জটিলতা তো আমরা তো দেখছি যে সাধারণ ভোক্তারা কিভাবে রিয়েক্ট করছেন। সো চতুর্মুখী একটা চাপ সৃষ্টি করেছেন এটার কারণে। সো আমি যেটা বলবো সেটা হলো যে এখন তো আমাদের সামনে বাজেট আছে, একটা তো এখন পুনর্বিবেচনা করা উচিত। হ্যাঁ, মুখ রক্ষা করে কিভাবে সেটুকু করবেন সেটুকু করার চেষ্টা করছেন। এখন 8টা করেছেন, হয়তো অন্যগুলো করতে পারেন। আসেন যেটা বললেন যে বন্ধ করে আবার একটা আলাপ আলোচনা, সেটা কতটুকু সুযোগ আছে জানি না। ডক্টর মজিদ ঠিকই বলেছেন যে এটার একটা বড় পেছনে কার্যকারণ হলো যে আমাদের এটার যে পলিসি এবং যে ইমপ্লিমেন্টেশন দুইটা এখন মিক্স হয়ে আছে। এটা যদি আলাদাভাবে থাকতো তাহলে কিন্তু পলিসির দিক থেকে তারা কিন্তু চিন্তা করতেন যে এটার ম্যাক্রো ইকোনমিক সামষ্টিক অর্থনৈতিক অভিঘাত কি হচ্ছে সেটা আমি দেখি। হ্যাঁ, এটার উৎপাদন, বিনিয়োগ, হ্যাঁ, ইত্যাদির উপরে কি হচ্ছে, কর্মসংস্থান, সবটা দেখে। আরেকটা যেটা আমি বলবো সেটা হলো যে যেটা বলছি যে প্রত্যক্ষ কর, যেটাতে আমার মনে হয় যে অনেক বড় ধরনের একটা ধাক্কা দেওয়ার এখন একটা সময় ছিল। স্যার, এটা নিয়ে আমি ডক্টর মজিদের একটু মন্তব্য শুনবো যে এবার আমরা কিছু প্রক্রিয়া চালু করলাম যে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার ইয়েটা, যাতে আমার আয়টা বাড়ে। কোনো কাজ কি হচ্ছে আসলে? না, এটাও একটা উদ্বেগের বিষয়। 1990 সাল থেকে এই পর্যন্ত প্রায় 16-17টা প্রকল্প বিদেশি সাহায্যে নেওয়া, এবং অধিকাংশটি টাইটেল হচ্ছে কম্পিউটারাইজেশন, ডিজিটালাইজেশন, ডিজিটালাইজেশন ইত্যাদি, কিন্তু হয়নি এই জন্যেই এখানেই ওই যে সরকারের পদক্ষেপের মধ্যে কিন্তু কনসিস্টেন্সি আর কন্টিনিউটি নাই। যেমন একটা প্রকল্প হয়তো এখন শুরু হলো, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে টাকা নিয়ে দিন কত খুব খরচ করে টুরে উনি যে অফিসার ছিলেন তিনি হয় রিটায়ার করে গেলেন, নইলে বদলি হয়ে গেলেন, নতুন আরেকজন এসে আবার নতুন করে শুরু করলেন। এইটা একদম সর্বাগ্রে আমরা রিফর্মস কমিটি থেকে যেটা প্রথমে বলছি, যেভাবে হোক অনলাইনিংটাকে মানে করতে হবে। এইটা এস্টাবলিশ করলেই কিন্তু আমার 17 রকমের প্রবলেম দূর হয়ে যাবে। আমার করদাতার সাথে দূরত্বের ব্যাপারটা কমে যাবে, তারপরে অনেক জিনিস হিসাবায়ন সহজ হয়ে যাবে, মনিটরিং সহজ হয়ে যাবে, রিস্ক কোথায় সেটা আইডেন্টিফাই করতে সহজ হয়ে যাবে। যদি এই দেশে কয়েক বছরের মধ্যে যদি বিকাশ বা ইভেন অন্যরা যদি এত সহজে এত কিছু করতে পেরে থাকে, তো সেখানে কেন এখানে এই দেরিটা, এই বিলম্বটা? তো যাই হোক, আমরা খুব সায়েন্টিফিক ওয়েতে করে একটা নির্ধারিত করে দিয়ে বলে দেওয়ার চেষ্টা করছি। কারণ এই কনসিস্টেন্সি আর কন্টিনিউইটির ব্যাপারটা যদি না থাকে তাহলে ম্যাক্রো ইকোনমি এটা বাড়বে কিভাবে? হ্যাঁ, এই যে এই প্রত্যক্ষ আয়করটা বাড়বে কিভাবে? আমরা তো স্বেচ্ছায় দিচ্ছি না, না না চাপটা কিভাবে প্রয়োগ না, করব? ওই পয়েন্টটা বলছি, সেটা হচ্ছে পুরো সমাজকে এই দায়িত্ব নিতে হবে। এখানে একটা জিনিসই আছে যে এনবিআর দৌড়াবে, তারপরে ওই ওকে ধরবে, তারপরে ও করদাতা হবে, তা না। এখানে করদাতারও একটা যৌক্তিক একটা উপলব্ধি তার আসতে হবে দায়িত্ববোধের থেকে। তার চাইতে বড় কথা, সমাজের আজ যেসব এনফোর্সমেন্টে আছে, আমরা কিন্তু আসলে বর্তমানে এই মুহূর্তে কিন্তু নতুন করদাতা বানাবার ক্ষেত্রে এনফোর্সমেন্টের যুগে আছি। অর্থাৎ আমি যদি বিভিন্ন জায়গায় সেবা দেওয়ার সময় যদি ওটা এনফোর্স করি, ভালো করে দেখি, তাহলে কিন্তু আমার করদাতার সংখ্যা কিন্তু বাড়তি কোনো অসুবিধা নাই। আমার কত লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওখানে তো বলাই আছে যে ব্যাংকের এই কর না দিলে বা করদাতা না হলে তার অ্যাকাউন্ট খুলতে পারবেন না, যেখানে বলা আছে। সেখানে ব্যাংকগুলো কেন এই লোকগুলোর ব্যাংক খুলতে দিয়েছে বা এটা আসছে। অর্থাৎ এক একজন কিন্তু যার যার দায়িত্ব পালন করছেন না, ইনফর্ম করছেন না। জমি রেজিস্ট্রি করার সময় বলা আছে যে তোমার করের থাকবে, তাই অন্তত আমি যদি সব জমির হিসেবগুলো নেই, তাহলে দেখা যাচ্ছে যে আমার সবাই তো ঠিক মতন হয়নি। এই যত লোকের বাড়ি আছে ঢাকা শহরে, বড় বাড়ি আছে, যাদের সিটি কর্পোরেশনে প্রায় সব এই মিউনিসিপ্যালিটি সব মিলে প্রায় 2.5 কোটি হোল্ডিং ট্যাক্স বাড়ি আছে, তাহলে এই হাউস হোল্ড এরা তো করদাতা হওয়া উচিত ছিল। অর্থাৎ ওদেরকে কাভারেজের ভিতরে আনা যায়নি বা যাচ্ছে না। এখানে হ্যাঁ, এনবিআর এর দায়িত্ব বা আমাদের সকলের দায়িত্ব টু ক্রিয়েট অ্যান এনাবলিং এনভায়রনমেন্ট, যাতে ওনারা কর দেন। এখন কর দেওয়ার ব্যাপারে যদি এমন কিছু এই যে এই ধরনের নানান ধরনের ব্যাখ্যা, ওই যে বললাম নীতি পরিকল্পনা দুজন দুই রকম, আলাপ আলোচনা আরেক রকম, বিষয় আরেক রকম,
আমি যে দেখছি যে আগ্রহ পাচ্ছি না, তো তাহলে তো আমার কর তো বাড়বে না। আমার করটা বাড়াতে গেলে আমার মনের, আমার দৃষ্টিভঙ্গির, আমার মনোভঙ্গির সংস্কার প্রয়োজন। নিশ্চয়ই। হাসান খান চৌধুরী, আমরা শুধু ভ্যাট না, ভ্যাট তো একটা আছেই, আপনারা বাপা থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে সেটার ক্ষতির কিছু সংখ্যাগত বিষয় তুলে ধরেছেন। দ্বিতীয়ত আমরা আরেকটা আলোচনা শুনছি যে গ্যাসের দাম শিল্পে ব্যবহৃত নতুন সংযোগের ক্ষেত্রে সেটাও একটা বাড়ানোর কথাবার্তা চলছে। সবকিছু মিলে আসলে এই সেক্টরটা কতটুকু ক্ষতি হতে পারে বা কোন ধরনের ধাক্কা লাগতে পারে বলে আপনারা আশঙ্কা করছেন? অবশ্যই অনেক ধাক্কা লাগবে, বিকজ আসলে নিজেকে দিয়ে তো বিচার করলে হবে না। মানে বাংলাদেশে অনেক মার্জিনাল ব্যবসায়ী আছেন যারা, আপনি যদি ব্যাংকে যদি নন পেমেন্টস অফ লোন দেখেন, আজকের দিনে কিন্তু অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আছেন যারা কিন্তু অনেক কষ্টের মধ্যে আছেন। দেখেন আপনাদের জিনিসপত্রের দাম বেড়েছে, পলিটিক্যাল আনরেস্ট হয়েছে, ইন্টারেস্ট বেড়েছে, ভ্যাট বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, লেবার আনরেস্টে বোধহয় গতবার আমরা বোধহয় মাসখানেক আমরা লেবার আনরেস্টের জন্য ব্যবসা করতে পারিনি। এখন এত কিছু ধকলের পরে আমি কিন্তু বিনয়ের সাথে জানতে চাই যে ব্যবসায়ীরা বাঁচবে কীভাবে। আজকে কিন্তু আমাদের জন্য কিন্তু একটা বাঁচা মরার লড়াই, বিকজ আমরা কিন্তু এখন দম নিতে পারতেছি না, আমরা যারা ব্যবসায়ীরা আছি। সো আমরা মানে বিনয়ের সাথে আমরা যারা দেশের যারা রেগুলেটর আছেন তাদের থেকে আমরা জানার চেষ্টা করছি যে আসলে ব্যবসায়ীরা বাঁচবে কীভাবে। সো আগামীতে যদি ব্যবসায়ীরা যদি আরও মার্জিনালাইজড হয়ে যায়, আগামী দিনে যদি ব্যবসা করা যদি আরও কষ্টসাধ্য হয়ে যায়, তাহলে তো আগামী দিনে তো বাংলাদেশে কোনো ব্যবসা থাকবে না। এবং আমরা মনে করি 18 কোটি বাঙালির দেশে যদি আগামী দিনে যদি আমাদের ট্যাক্স নেটটা যদি বড় করতে হয়, আগামী দিনে কিন্তু ব্যবসায়ীর পরিমাণও বাড়তে হবে। মানুষের যদি আয় না বাড়ে তাহলে মানুষের ব্যবসা কিভাবে মানুষ আগাবে? সো আমি মনে করি যে এটা কিন্তু টোটালি ইটস এ সিচুয়েশন ওয়্যার সকলকে মিলে, আমাদের সরকার, আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান, আমাদের সকলকে মিলে আমাদের ইকোনমিকে এমন একটা জায়গায় নিতে হবে যেখানে আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানরাও ভালো লাভজনকভাবে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন এবং যেন অবশ্যই ট্যাক্সের পরিমাণটা যেন সাথে সাথে বেড়ে আসে। না, যদি সরকার এই রিভিউটা না করে, যদি এরকম অবস্থায় থাকে, বছর শেষে আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন? আমি আমার ভাইদের সাথে, আমি আমার অন্যান্য ইন্ডাস্ট্রিদের সাথে আমি রাস্তায় গিয়ে দাঁড়াবো, বিকজ আমি মনে করি যে আসলে এরকমভাবে ব্যবসা যদি চলতে থাকে, আমার মনে হয় আগামী দিনে বাংলাদেশের ব্যবসা করাটা খুব ডিফিকাল্ট হবে। সো আমার মনে হয় কোনো খারাপ সিদ্ধান্ত হওয়ার আগে আমার বোধ হয় আমার সরকারকে একদম ক্লিয়ারলি জানিয়ে দেওয়া উচিত যে আমরা আসলেই কিন্তু ভীষণ কষ্টের মাঝে আছি এবং এই কষ্টের মাঝে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করাটাকে অনেক দুঃসাধ্য হয়ে যাচ্ছে। এবং যত বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, আপনি যদি দেখেন যে ক্ষুদ্র ব্যবসায়ী তারপরে বড় ব্যবসায়ী, আমি মনে করি যে ক্ষুদ্র ব্যবসায়ীর পক্ষে বেঁচে থাকাটা কিন্তু আরও কষ্টকর হচ্ছে। আমি হয়তো ঢাকায় বসে চ্যানেল 24-এর পর্দায় বসে আমি হয়তো আপনার সাথে কথা বলতে পারছি, মানুষকে কথার জানাতে পারছি, বাট অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আছেন যারা কষ্টে আছেন, যারা নিজেদের কষ্টের কথাটা বলতে পারছেন না। আজকে আমি আনন্দিত যে আমি আমার কষ্টের কথাটা আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বলতে পারছি। ডক্টর মোস্তাফিজুর রহমান, আমরা ধরে নিলাম যে 12,000 কোটি টাকা আমরা এক্সট্রা আয় করব, আবার ভ্যাটের ব্যাপারটা সরকার তুলে নেবে, এটাও আমরা প্রত্যাশা করি। এই দুইটা কিভাবে মেলাবেন আপনি? না, দেখুন, আমার মনে হয় যে যেটা আমি বলছিলাম যে এখানে একটা স্বল্প মেয়াদী কোনো একটা সলিউশন নাই। আসলে এটিকে একটু বড়ভাবে আমাদেরকে দেখতে হবে। যেটা আপনাকে বলছিলাম যে আমাদের অপ্রত্যক্ষ কর থেকে প্রত্যক্ষ করের দিকে যেতে হবে। যারা নাকি দিচ্ছেন সৎভাবে তাদের উপরে চাপটা না দিয়ে আমাদেরকে বেসটা বাড়াতে হবে। এখন দেখেন, আমাদের দেশে অনেক কর ফাঁকি। আমি যেটা প্রথমে বলছিলাম যে মানে আমি যদি একজন সামষ্টিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি বা পলিসি মেকারের, তার কিন্তু রাজস্ব আদায় করতে হবে। এখন এটা অর্থনীতিকে আঘাত না করে, ভালো উদ্যোক্তাদেরকে আঘাত না করে কীভাবে বলি, যেটা বললাম যে ভ্যাটের কথা আমরা বলছি, ভ্যাট তো অনেক পয়েন্ট থেকে তো ভ্যাট তো আদায় হয় না। উনি একজন উদ্যোক্তা হিসাবে কিছুটা হলেও ভোক্তার ঘাড়ে এটাকে চাপিয়ে দিতে পারবেন, আংশিকভাবে হলেও, কিন্তু ভোক্তা কোথায় যাবে, তাই না? সো এই জায়গাটাতেই আমি যেটা বলছিলাম, দেখেন এই যে যেমন আমাদের দেশে প্রত্যক্ষ করের কথা যদি আমি বলি, ডিজিটালাইজেশনের কথা বলি, 16-17টা কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। কেন এটার পরও আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 3% কমে গেল, তাই না? এই যে এত হাজার হাজার কোটি টাকা, এটা তো আমাদের ঋণের টাকা, এটা কেউ কিন্তু গ্র্যান্ট হিসেবে দেয় না। আচ্ছা, এখন এই যে সিস্টেমগুলো আমরা যে আলাদা আলাদাভাবে করলাম, ইন্টার অপারেবিলিটি অফ দ্য সিস্টেমস বলে একটা কথা আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওই যে কাস্টমসেরটা যদি আমি আমার ইনকাম ট্যাক্সের সাথে আমার ভ্যাটেরটা যদি ইনকাম ট্যাক্সের সাথে আমি যদি সমন্বয় করি, তাহলে কিন্তু আমি ফাঁকি অনেক কিছু করতে পারবো। আরেকটা আমি আপনাকে জাস্ট বলে 1 সেকেন্ডে, সেটা হলো যে এক্সপেন্ডিচারের সাথে আপনি যদি ইনকাম যদি সামঞ্জস্যপূর্ণভাবে যদি করেন, ইন্ডিয়াতে যেমন আধার একটা নাম্বার আছে, আপনি বড় একটা এক্সপেন্ডিচার করলে ওইটা দিতে হবে, তাহলে কিন্তু ইনকাম ট্যাক্সে আপনি কম দেখাতে পারবেন না যে আপনি মার্সিডিজ বেঞ্জ কিনছিলেন কিন্তু আপনি ইনকাম এত কম দেখাচ্ছেন কেন। সো এই বিষয়গুলোতে আমাদেরকে যেতে হবে, কিন্তু আমরা এখন
খুবই একটা তাৎক্ষণিক একটা রিয়াকশন করেছি, যেটার এখনকার সময়ের প্রেক্ষিতে এটা একটা চাপ সৃষ্টি করেছে এবং এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে একটা কিন্তু মানে জনগণের অসন্তুষ্টির জায়গাটাতে নিয়ে গেছে। আপনার কথার প্রেক্ষিতে আমার একটা কথা মনে পড়ে গেল। প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন যে আপনি কোথাও কাটবেন কিন্তু রক্ত বেরোবে না, সেটা তো হয় না। সম্ভবত ওই জায়গাটা খুব কঠিন। আমরা শেষ করব। ডক্টর আব্দুল মজিদ, আপনি যদি কিছু বলতে চান 30 সেকেন্ডে। আমি বলি সার্বিক ব্যাপারটা অনেকটা উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর মতন একটি প্রয়াসের মধ্যে আমরা আছি। অনেকে প্রচুর ফাঁকি দিয়ে যাচ্ছেন, সেটার দিকে আদায় করা বা সেদিকে লক্ষ্য নাই। আমি মনে করি আমাদের সেক্টর কর্পোরেশনগুলো সরকার নিজে বড় কর খেলাপি। সে ওখানে এনবিআর এর বহু টাকা তার কাছে পাওনা আছে, সে দেয় না, তার ওখানে সে ফিক্সড ডিপোজিট করে রাখছে বা ইত্যাদি করছে। ওখানে আমি যাচ্ছি না। কোর্টে আমার বহু হাজার হাজার কোটি টাকার কেস আটকে আছে। সুযোগটা নেওয়া দরকার ছিল একটা অন্তর্বর্তীকালীন সময়ে উনি ওই কি বলে অধ্যাদেশ জারি করার সুযোগটা নিতে পারলেন, কিন্তু তিনি এই মামলাগুলো 44,000 কোটি টাকা মামলাগুলো যদি এই সময়টায় যদি এখানে তো কোনো ইনফ্লুয়েন্সের ব্যাপার নাই, করে নিতে পারতেন। এই সময় যদি তিনি তার নিজের ঘরের টাকা অন্য ঘরে রয়েছে যেটা, সেইটা যদি তিনি আনিয়ে নিতে পারতেন, তাহলে তো ওনার 12,000 টাকা কিছু না, এটা কিছু না। তো সেই জন্যই এখানে একটা সমন্বয়ের ব্যাপার, আমি সমন্বয়ের উপরই জোর দিচ্ছি। আর এই একটা অদক্ষতাকে ঢাকার জন্যে আমি অধিক অদক্ষতার পথ তৈরি করা, এটাও সঠিক কোনো প্রক্রিয়া না। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকার আলোচনা আমাদেরকে শেয়ার করার জন্য বা আপনাদের মতামত দেওয়ার জন্য। আমরা শেষ করছি আজকের মতো। দর্শক, এর সাথে শেষ করছি ইস্পাহানী মির্জাপুর চা প্রেজেন্টস মুক্তবাগ। ভালো থাকবেন সবাই।